জিও হ্যাঁ বলে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে চলে গেছিলাম উমাতে পুজো দেখতে। উমা মানে উৎসব মেলবোর্ন অ্যাসোসিয়েশন। ক্লিনরুম এরিয়া থেকে আমাদের টিমের কেউই যাচ্ছে না, কিন্তু অরিত্ররা বলল যাবে। তো ওদিক থেকে উইন্দামবেল থেকেও বলেছিল অতনুরা আসতে পারে। তো ভাবলাম উমাতে প্রথম দুর্গাপুজো প্রবাসে প্রথম দেখেছিলাম 2022 সালে। আবার সামনের বছর থাকবো না তা জানি না, তাই এই বছরে দুর্গাপুজোটা দেখেই যাই। যেহেতু আমাদের বাড়ি থেকে উমা গেলে দুবার ট্রেন চেঞ্জ করতে হবে, ডিস্টেন্স বেশি না হলেও আমি তাই দেরি হয়ে গেছে বলে ক্যাব করে নিয়েছিলাম। রাস্তার দুদিকে প্রকৃতিটা উপভোগ করতে করতে গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ আজকে ছিল একটা রোদ ঝলমলে সানি ডে। চারপাশে বিদেশে এই ভিক্টোরিয়া স্টাইলের বাড়ি, সবুজ গাছপালা দেখতে মন্দ লাগছিল না। তাই মন ভরে একা একা চলে গেলাম উমাতে। যাওয়ার কথা ছিল অরিত্রর সাথেই সিটি থেকে একসাথে ওইদিকে ট্রেন ধরে। এই যে এই লোকেশনটা, প্রতি বছর এখানেই পুজোটা হয়। এখানেও জানি অনেক আমাদের পুরনো অফিস কলিগ এবং অফিস কলিগরা মানে প্রায়ই আসে এই পুজোটা দেখতে। এখানে গিয়েও দেখা হয়ে গেল অনেক পরিচিত মানুষজনের সাথে। আবার অনেকের সাথে 2017 সালের পর এই এত বছর পর প্রথম দেখা হলো। যদিও সোশ্যাল মিডিয়ার দরুন মুখগুলো সবারই চেনা, তাই অসুবিধা হলো না চিনতে। ঢুকতেই চারদিকে যেন শুধু বাঙালিয়ানা নয়, ভারতীয়র ছোঁয়া পাওয়া গেল। এখানে শুধু বাঙালিয়ানাকে বজায় রাখা হয়নি, বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের বিভিন্ন জিনিসও পাওয়া যাচ্ছিল। যেহেতু এখন এখানে চলছিল নবরাত্রি, তাই বিভিন্ন জায়গায় নবরাত্রি সাজানোর বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। কিন্তু ঢুকতেই প্রথম যেটা পড়ছিল যে কোনো জায়গায়, সেটা হচ্ছে বাচ্চাদের জিনিস। তাই বাচ্চারা ঢুকেই আবদার করছিল বাবা মাদেরকে এটা কিনে দাও ওটা কিনে দাও। আর এই যে মা স্বয়ং উমা, যাকে দেখে মনটা ভরে গেল। ঢাকের সজ্জিত হয়, 2022-এও তাই ছিল। ডেকোরেশন চেঞ্জ হয়, ঠাকুরের ওপর যে কাজগুলো হয় সেগুলো প্রতি বছর চেঞ্জ হয়। আর তোমাদেরকে তো আগের ব্লকে দেখিয়েছিলাম কীভাবে বাক্সবন্দি করে থাকে। বছরের শেষে, পুজোর শেষে মাকে রাখা হয়, কিছু বছর অন্তর অন্তর মূর্তি চেঞ্জ করা হয়, কিন্তু ডেকোরেশন এবং সাজসজ্জা প্রতি বছরের ন্যায় চেঞ্জ করা হয়। তো এসে মনটা ভরে গেল। সব থেকে বড় পাওনা হলো কি, এসে দেখলাম অষ্টমীর পুষ্পাঞ্জলি হচ্ছে। এই সুযোগ কি ছাড়া যায় বলো? আগেরবার যখন আমরা গেছিলাম শ্রীশক্তিতে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, পৌঁছতে দেরি হওয়ার দরুন। এখানে যেহেতু স্নান করেই এসছিলাম, তাই ঠাকুরকে করজোড়ে হাত ভরে মনের যত কষ্ট, দুঃখ, আনন্দ যা আছে সব শেয়ার করে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম। এখানের নিয়ম হচ্ছে ছোড়াছুড়ি করা যাবে না ফুল, তাই জন্য এই পাত্রটাতে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার পর নিজ হাতের ফুলগুলোকে রেখে দিল। তারপর এই মা দুর্গার বাঁ দিকে ছুঁয়ে গেছিলো ফল প্রসাদের লাইন, সেখানে আমরা লাইন দিয়ে ফল প্রসাদ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর লোক আসে উমাতে। অনেকটা লোকেদের গেট টুগেদার হয়, যেহেতু স্টেশন থেকে একদম কাছে, তাই জন্য লোকের আসতেও অনেকটা সুবিধা হয়। কিন্তু আমি আগেরবার এসেছিলাম ক্যাবে, এবারও এসেছিলাম ক্যাবে, কিন্তু ফিরেছি যখন ট্রেনে তখন দেখলাম আরে খুবই কাছে, হাঁটা পথ স্টেশন থেকে। কিন্তু জানা ছিল না বলে বুঝতে পারছিলাম না। লাইন দিয়ে ফল প্রসাদ নিতে নিতে দেখলাম এখানে গীতা বিক্রি হচ্ছে, ভুল বললাম কথাটা, গীতা দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে নিয়ম আছে, গীতা দিলে বা রাখলে গীতা বাসি দিতে নেই, মানে প্রতিদিন পড়তে হয়। পড়ার বই পড়ে এখনও উঠতে পারিনি ডেলি, তো দেখলাম যেটা নিয়ম পারবো না সেটা করে লাভ নেই। তো এই জন্য আমি আর গীতা নিলাম না। ফল প্রসাদ খেয়ে হাত ধুয়ে চারদিকটা দেখলাম, অনেক পরিচিত লোকের সাথে দেখা হলো। প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম,
যে বলেছিলাম শুধুমাত্র বাঙালিয়ানা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। এখানে ভিড়টাও বেশি আর প্রচুর মানুষের আনাগোনা। আর এই যেসব বাচ্চাদের সেকশন, ঢুকি মেহেন্দিও পড়ানো হচ্ছিল। তারপরে অ্যানাউন্স করার সাথে সাথেই চোখের সামনে লাইনটা যেন হুড় করে চলে গেল। চোখের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে কোন যে লাইনের পিছনে পড়ে গেলাম বুঝতেই পারলাম না। লাইন দিলাম দুপুর 2টোয়। সেই লাইন গড়াতে যখন ভোগ প্রসাদ পেলাম, ঘড়ির কাঁটায় প্রায় 4টে থেকে 4:30 হয়ে গেছিলো। আর এবার ওরা কি সুন্দর সুন্দর পোস্টার লাগিয়েছে দেখো। বিভিন্ন জায়গায় উমা লেখা সেলফি জোন করেছে আর বিভিন্ন রকম পোস্টার টাঙিয়েছিল। তো এখানে প্রসাদ যেটা ছিল সেটা ছিল ফ্রি অফ কস্টে, কিন্তু আগে গিয়ে কুপনটা নিতে হতো। আমার জন্য অরিত্র আগেই কুপনটা নিয়ে নিয়েছিল। অরিত্রের যেহেতু ছোটো বেবি ছিল, বৌদি আর বেবি প্রথমে বসেছিল, বেবির প্রসাদ আগে নেওয়া হয়েছিল, বৌদি আমাদের সাথেই প্রসাদ খেলো। তো লাইন দিতে দিতে দেখা হয়ে গেছিলো মেলবঙ্গে আমাদের যে দিদি দাদা আছে তাদের সাথেও পরিচয় হলো। এতদিন ব্লগে ওনাদের দেখেছি, সামনে থেকে পরিচয় হয়ে ভালো লাগলো। খুব সাদা সিধে মানুষ, কথাবার্তা খুব নম্র ভদ্র এবং খুব শান্ত প্রকৃতির। তারা যেরকম ব্লগে দেখা যায় ঠিক তেমনটাই, ওরকম শান্ত স্বভাবের। তারপরে লাইন এগোতে এখনও পৌঁছাতে পারিনি। আমাদের ইচ্ছে ছিল ভোগ প্রসাদ খেয়ে নিয়ে ওদিকে এগরোলের স্টল, মিষ্টি স্টল ছিল, দেখে এসেছিলাম, কিন্তু সেটা আর খাওয়া হলো না। কি করব বলো, যদি 4টে 4:30 হয়ে যায় খেতে খেতে, তারপরে আর কখন খাবো, কারণ ফিরতেও তো হবে। কারণ এর পরের দিন ছিল আমাদের মেলবা যাওয়ার পালা, যেখানে তার যে আগের ব্লগটা দেখেছো সেখানে দেখতে পেয়েছিল আমাদের সিঁদুর খেলা ছিল, পটলাক ছিল। তো সবাইকে রান্না করে নিয়ে যেতে হতো। না ভেবো না আমি রান্না করব। আমি আমাদের পুরো গ্লিনরয় টিমের হয়ে অরূপ আর রিমি রান্না করে নিয়ে গেছিলো। তো অরিত্র রান্না করার ছিল, বেটু ছিল অতক্ষণ বাচ্চাকে নিয়ে। তো ওই যে ভোগ প্রসাদ নিয়ে নিলাম, চাটনি ছিল, 5 মিশালি সবজি ছিল, খিচুড়ি ছিল, আর একটা করে ছোটো গোলাপ জামুন ছিল। ভগবানের প্রসাদ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার, তাও আবার বিদেশে এসে। তবে একটা কথা জানো তো, যে আমরা যখন ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ে দুর্গাপুজো দেখেছি, তার চেয়ে অনেক গুণ বেশি দুর্গাপুজোটা উপভোগ করলাম এই বিদেশে এসে। কেননা এখানে দুর্গাপুজো মানে দুর্গাপুজোটাই হয়েছে। ব্যাঙ্গালোরে দুর্গাপুজোতে ভোগ প্রসাদ মিষ্টি প্রচুর দাম দিয়ে হলেও পাওয়া গেল, পুজোতে না আনন্দটা পাইনি। কেননা লাইটিং বেশি ছিল, ঢাক ঢোল কাসর এইসবের আওয়াজ ছিল না, পুজোর গান খুব কম সময়ের জন্য বাজানো হচ্ছিলো। বাট এখানে সবসময় বাজছিল, চারদিকে পোস্টার, জিনিসপত্র, অনেক লোকজন চেনাশোনা যারা চারদিকে বাংলায় কথা বলছে। তো এই যে বেটু যখন বেরোবার সময় আর ওকে তো রাখা গেল না, তখন ঝোঁক করে বললে এবার জিনিস কিনে দিতেই হবে। ওই যে কাঁচের ওপার থেকে দেখা যাচ্ছিলো যে লাইনটা, সেটাই ছিল রেল স্টেশন। তো ওখান থেকে আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে ভোগ প্রসাদ খাওয়ার পর বেটুকে খেলনা কিনে দিয়ে আমরা হাঁটতে থাকলাম। হাঁটতে আমরা দেখেছিলাম যে ট্রেন এখন অনেকক্ষণ বাকি, কিন্তু যেই আমরা রেল স্টেশনে আসলাম দেখলাম একটা ট্রেন আমাদেরই রুটের, ওই দেখো লাইনে এসে দাঁড়িয়ে আছে। মনটা সবার দুঃখ হয়ে গেল। এর পরের ট্রেনটা আরও 40 মিনিট পর ছিল। কাঁচুমাচু হয়ে গেল, হয়তো অ্যাপে ঠিক করে আপডেট আমরা দেখতে ভুল করেছি বা দেখায়নি, হয়তো ট্রেনটা আর একটু আগে ছিল, হয়তো একটু 5 মিনিট লেট করেছে, সেই জন্য হয়তো আমরা যখন আফটার টাইম দেখেছি এখন টাইম, তখন দেখতে পাইনি। অনেকক্ষণ স্টেশনে বসলাম, আর ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি ওইখানে হচ্ছিলো পুজোটা, এতটা কাছে ছিল প্ল্যাটফর্ম মানে স্টেশন থেকে পুজোটা। জানতাম না বলে অনেকটা প্রথমে এদিক ওদিক দেখছিলাম, অনেকে শুনলাম বাস ট্রেন অনেক কিছু চেঞ্জ করতে হয়, কিন্তু কিছুই না, খুবই কাছে। প্রচুর চারদিকে বাংলায় কথা বলছিল বাঙালি লোক, দেখা পরিচয় হলো। কোথা থেকে এসছে বাংলায় কথা বলা শুনলে যেটা মানুষের মনে হয়। যখন ফিরছিলাম এখানে একটু আসার আমাদের ইচ্ছে আছে, কবে আসবো জানি না, তবে এটা মনে হয় এই খুব সুন্দর করে করেছে দেখে। প্রতিবারই দেখি ট্রেন থেকে আসার পথে, ঠিক নর্থ মেলবোর্নের আগে পড়ে। তো দেখি কখনো সময় সুযোগ পেলে নিশ্চয়ই ঘুরতে আসবো। তারপরে আমরা সেই বিখ্যাত মেলবোর্ন আইকে ক্রস করে সাদার্ন ক্রস স্টেশনের দিকে আসলাম। চারদিকটা এত সুন্দর আর পরিষ্কার, দেখে মন ভরে যায়। দেখো একটুও নোংরাপত্র নেই,
কাঁচের ওপার থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ারের মতো দেখা যায়, চারদিকটার পরিবেশ উপভোগ করা যায়। এখানে তো জানলাগুলো অনেকটা বড় বড় টাইপের, তো মন ভরে যায় দেখতে দেখতে প্রকৃতি। সাধারণ ক্রস স্টেশনে চলে এলাম, অরিত্রদেরকে বাই বাই বলে আমি আমার লাইনের ট্রেনের জন্য দাঁড়ালাম। আমার এখান থেকে 15 মিনিট লাগে, কাছেই, খুব বেশি দূরে নয়, তাই যখন তখন আসা যাওয়া হতেই থাকে। তো এবার একা ফেরার পালা। এতক্ষণ সবাই মিলেছিলাম, তো চললাম বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আবার পরের দিনের জন্য রেডি করতে হবে জিনিসপত্র। যখন দিনটা শুরু করেছিলাম প্রচুর রোদ ঝলমল দিয়ে শুরু করেছিলাম, পৌঁছতে একদম সন্ধ্যা হয়ে গেছে। চলো দেখায় চারদিকটা কেমন সুন্দর লাগছে। আর আমাদের তো ওই যে ফ্লাইওভার নয়, ওটাই কি বলবো, যে স্টেশনের যেটা দিয়ে আমরা বাড়ি বেরোচ্ছি, সেখান থেকে চারদিকটা অপূর্ব সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগছে। তখন সূর্য অলরেডি অস্তাচলে চলে গেছে, অন্য দিক থেকে ট্রেন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।